দেখো, আগের দিন আমরা অ্যাসিডের প্রকারভেদ বলেছিলাম, টাইপস অফ অ্যাসিডস। তো আমি একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম যে কিভাবে ক্লাসিফাই করা হয়। তার মধ্যে প্রথমটা ছিল আণবিক গঠন অনুসারে, অন দ্য বেসিস অফ মলিকুলার স্ট্রাকচার। এটা দুটো, হাইড্রাসিড অ্যান্ড অক্সি অ্যাসিড। হাইড্রাসিড এবং অক্সি অ্যাসিড কিসের উপর ভিত্তি করে? আণবিক গঠন অনুসারে। তাহলে আণবিক গঠন অনুসারে যদি আমরা করি, মলিকুলার স্ট্রাকচারের উপর, যে মলিকুলটার মধ্যে হাইড্রোজেন, অ্যাসিড মানে হাইড্রোজেন থাকবে আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে, আমরা আর্হেনিয়াস তত্ত্বের ভিত্তিতে বলছি। তাহলে হাইড্রাসিড মানে হাইড্রোজেন থাকবেই এবং যে মৌলের অ্যাসিড হবে সেই মৌলটা থাকবে, মানে the acid in which hydrogen must be present along with that element, মানে অ্যাসিড অফ হুইচ এলিমেন্ট, মানে যে অ্যাসিড, যে মৌলের অ্যাসিড সেই মৌলটা থাকবে। দ্য অ্যাসিড অফ এলিমেন্টস, দ্যাট এলিমেন্ট উইল বি প্রেজেন্ট। অক্সি অ্যাসিড, হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন থাকবে এবং একটা এলিমেন্ট থাকবে, মৌল থাকবে, অধাতব মৌল। যেমন হাইড্রাসিড, দেখো হাইড্রাসিড এ HCl, HF, HBr, HI, এটা হচ্ছে হাইড্রাসিড। দেখো এটা ক্লোরিনের, এটা হচ্ছে মলিকুলার স্ট্রাকচার, মলিকুলার ফর্মুলা, আণবিক সংকেত। তাহলে আণবিক সংকেতের মধ্যে দেখো হাইড্রোজেন এবং ক্লোরিন, ক্লোরিনের অ্যাসিড, এটা ক্লোরিন একটা অধাতব মৌল, নন মেটাল, তার অ্যাসিড। তাহলে এটা হচ্ছে হাইড্রাসিড। এটার নাম বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড। অর্থাৎ যে অধাতব মৌলটার অ্যাসিড সেইটা এবং হাইড্রোজেন, তাহলে সেটা হচ্ছে হাইড্রাসিড। বি বি অক্সি অ্যাসিড। দেখো অক্সি অ্যাসিড মানে কি? হাইড্রোজেন থাকবেই, সঙ্গে অক্সিজেন থাকবে এবং যে অধাতব মৌল সেই অধাতব মৌলটা থাকবে, নন মেটাল, যার অ্যাসিড, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। ধরো নাইট্রিক অ্যাসিড, তাহলে নাইট্রিক অ্যাসিড থেকে বুঝতে পারছি নাইট্রোজেনের অ্যাসিড, নাইট্রোজেনের অক্সি অ্যাসিড। তাহলে নাইট্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, হাইড্রোজেন থাকবে। অর্থাৎ হাইড্রোজেন ছাড়া অক্সিজেন, অক্সি অ্যাসিড মিন্স অক্সিজেন। তাহলে দেখো অক্সিজেন আছে, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, হ্যাঁ, সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, ফসফিউরিক অ্যাসিড, হ্যাঁ, তারপর হাইপোফসফরাস অ্যাসিড, H3PO2N। দিস আর দ্য অক্সি অ্যাসিডস, এরা অক্সি অ্যাসিড। তাহলে অক্সি অ্যাসিডে অক্সিজেন থাকবে হাইড্রোজেন ছাড়াও। এবার দেখো অক্সি অ্যাসিডগুলোর ভাগ করেছিলাম আমরা। বিতে অক্সি অ্যাসিডের ডিভিশন করা ছিল। অক্সি অ্যাসিডের ক্লাসিফিকেশন ছিল যে আস, ইক, হাইপো অ্যান্ড পার। এই চারটি ভাগ ছিল। তাহলে এই ভাগটা আমরা কিভাবে করব? আস, ইক, হাইপো, পার। তাহলে দেখো তো এই জায়গাটা আমি একটু বুঝিয়ে নিই, তারপরে আমি চারটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো আস অ্যাসিড। আস অ্যাসিড কোনগুলো? আস বলতে কি? যে অ্যাসিডে অক্সিজেনের পরিমাণ তুলনামূলক কম, যে অক্সি অ্যাসিডে অক্সিজেনের পরিমাণটা তুলনামূলক কম, the number of oxygen atom is comparatively lower than that of the other, compared to other oxy acid। এবং অ্যাসিডের যে নামধারী প্রধান মৌলটির যোজ্যতাও কম বা অক্সিডেশন নাম্বার কম। দেখো সালফিউরাস, এটাকে বলা হয় সালফিউরিক।
তাহলে আস মানে কম, এটাতে 4 আছে, ইকে দেখো 4, আসে 3। তাহলে যদি অক্সিজেনের পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকে অন্যদের তুলনায়, সেটাকে বলবো আস। আর এইটার যোজ্যতা তোমরা একটু এখন অক্সিডেশন নাম্বার বুঝবে না, এটা পরে বুঝবে, তাও একটু বলে নিই। জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার, আসে কম হবে, ইকে বেশি হবে। বা উল্টোভাবে বলতে পারো ভ্যালেন্সি যোজ্যতা, আস অ্যাসিডের যোজ্যতা কম, ইক অ্যাসিডের যোজ্যতা বেশি। আসে যোজ্যতা কম, ইকে যোজ্যতা বেশি। তাহলে দেখো ইকের তুলনায় আসে অক্সিজেন কম, আর যে মৌলের অ্যাসিড অক্সি অ্যাসিড, এটা সালফারের অক্সি অ্যাসিড, সেই মৌলের যোজ্যতা বা ভ্যালেন্সি কম এবং দ্যাট ইজ অক্সিডেশন নাম্বার কম। আর ইকে তুলনামূলকভাবে আস থেকে অক্সিজেনের পরিমাণ বেশি, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইজ হায়ার দ্যান দ্যাট অফ দ্য আস অ্যাসিড, এবং যোজ্যতা বা ভ্যালেন্সি এটা আসের চাইতে ইকে বেশি। অক্সিডেশন নাম্বার আসের কম, ইকের বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম আস অ্যাসিডে অক্সিজেনের পরিমাণ তুলনামূলক কম, ইক অ্যাসিডে তুলনামূলক বেশি। তাহলে সালফিউরাস, দেখো এইটা আমি একটা চার্ট বানিয়েছি, চার্টটা থেকে বলবো, ঠিক আছে? চার্টটা থেকে পরে বলে দিচ্ছি, শুধু আস ইকটা বোঝালাম। তাহলে এটা ইক 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 অ্যাসিড। এইবার দেখো হাইপো হাইপো হাইপো, এইটা কি ছিল? আসটা এর চেয়ে কম ছিল, হ্যাঁ, আর হাইপোটা আবার এর চেয়ে কম হবে। হাইপোটা যে আস অ্যাসিডের চেয়ে, আস অ্যাসিডে অক্সিজেনের যে পরিমাণ তার চেয়ে কম হবে, তাকে বলবো হাইপো। দেখো ক্লোরা, এইটা দেখে আমরা এইটা যেমন বলেছিলাম, এটার থেকে যদি আমরা ক্লোরিন দিয়ে বোঝাই তাহলে আমরা ভালো বোঝাতে পারবো। ক্লোরাস, ক্লোরাস অ্যাসিড HClO2, এটা ক্লোরিনের অক্সি অ্যাসিড, ক্লোরাস ক্লোরাস ক্লোরাস, এটা ক্লোরাস অ্যাসিড, এটা ক্লোরাস অ্যাসিড। ক্লোরিক অ্যাসিড কি? HClO3। আর হাইপোক্লোরাস, হাইপোক্লোরাস HOCl, দ্যাট ইজ HClO। তাহলে দেখো তো আসে অক্সিজেন কটা? দুটো। আসে অক্সিজেন আমার, আসে অক্সিজেন দুটো, ইকে অক্সিজেন তিনটে, হাইপোতে অক্সিজেন একটা। তাহলে ইক অ্যাসিডে তুলনায় আস অ্যাসিডে অক্সিজেন কম, আর হাইপো আসের তুলনায় কম। এবার দেখো পার, এটা হচ্ছে পার। পার পারে কি? পারটা হচ্ছে ইকের চাইতে অক্সিজেন বেশি, অক্সিজেন পরমাণু সংখ্যাটা ইকের চেয়েও বেশি। ইকে কত আছে দেখো 3, আর এটা হয়ে যাবে HClO4। এটার নাম হচ্ছে হাইপো। এটা দেখো ক্লোরিক আছে, এটা ক্লোরাস, এটা ক্লোরিক ক্লোরিক, শেষে দেখো ইক, শেষে দেখো আস, আর এটা হচ্ছে হাইপোক্লোরাস, হাইপোক্লোরাস। তা দেখো এখানে হাইপো আস, এই যে আস অ্যাসিড লেখা আছে শেষে, এখানেও আস, কিন্তু তার চেয়ে যেহেতু কম তার আগে হাইপো লেখা হয়। যেহেতু হাইপোক্লোরাস অ্যাসিডে ক্লোরাস অ্যাসিডের চেয়ে অক্সিজেনটা কম, সেই জন্য ক্লোরাস তার আগে হাইপো। এবার দেখো এটার নাম পার ক্লোরিক, পার ক্লোরিক, ক্লোরিক, পার ক্লোরিক। শেষে গায়ে আছে ইক, শেষে আছে ইক, তাহলে ইকের চেয়ে বেশি। দেখো এটা ইক অ্যাসিড, এই সরি কোথায় ইক অ্যাসিডটা দিলাম, ইক অ্যাসিড, ক্লোরিক ইক অ্যাসিড, ইক অ্যাসিড HClO3 ছিল, HClO3 ইক,
ইকের চেয়ে বেশি, এটা 3 ছিল, এটা 4 আছে, তাহলে ইকের চেয়ে বেশি, সেই জন্য পার, তাহলে ইকের আগে পার লাগিয়ে দিলেই আমার পার অ্যাসিড হবে। যেমন ক্লোরিনের এইটা অ্যাসিড, সেই জন্য পার ক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এই যে আমরা অক্সি অ্যাসিডগুলোর ভাগ বুঝলাম, আস, ইক, পার, হাইপো, হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যাসিডগুলোর নাম না জানলে খুব প্রবলেম সৃষ্টি হয়। তোমাকে বলবে হাইপোক্লোরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত, হাইপোক্লোরিকের ক্ষার কত, হাইপোফসফরাসের কত, ফসফরাসের কত, ফসফরিকের কত ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি। তখন তুমি ফর্মুলা না লিখতে পারলে তুমি করতে পারবে না, সংকেত না লিখতে পারলে করতে পারবে না। সেই জন্য নামগুলো জানা খুব জরুরি, আবশ্যক। চলো আমরা একটা চার্ট বানিয়েছি, চার্টটাকে বুঝিয়ে দিই। দেখো, এটা হচ্ছে এই অ্যাসিডটা, যেটা আমরা আণবিক গঠন অনুসারে, অন দ্য বেসিস অফ মলিকুলার ফর্মুলা, মলিকুলার স্ট্রাকচার বা ফর্মুলা বলতে পারো, স্ট্রাকচার ঠিক নয়, ফর্মুলা, আণবিক সংকেত হিসাবে বা আণবিক গঠন হিসাবে যেটাই বলো, গঠন যদিও আলাদা, 11-12 বুঝবে, তো সেটা আলাদা জিনিস। তো সেইটার ভিত্তিতে আমরা আস এবং হাইড্রাসিড এবং অক্সি অ্যাসিডের একটা চার্ট বানাবো। দেখো, অ্যাসিড উৎপাদক মৌল, অ্যাসিড উৎপাদক মৌল, অ্যাসিড প্রডিউসিং এলিমেন্ট, ধরো, আর এগুলো সব নন মেটাল, অধাতু, অধাতু, অধাতুরাই অ্যাসিড তৈরি করে, অধাতব মৌলগুলো অ্যাসিড তৈরি করে। যেমন ক্লোরিন, ক্লোরিন একটা অধাতু, তাহলে এই ক্লোরিন মৌলটা অ্যাসিড উৎপন্ন করছে, সেই জন্য বলা হচ্ছে অ্যাসিড উৎপাদক মৌল ক্লোরিন, অ্যাসিড প্রডিউসিং এলিমেন্ট। এই ক্লোরিনের আমরা যদি হাইড্রাসিড ধরি, তাহলে হাইড্রাসিড মানে কি, ক্লোরিন অ্যাটম থাকবে আর হাইড্রোজেন থাকবে, কোনো অক্সিজেন, হাইড্রাসিডে কোনো অক্সিজেন থাকে না, হাইড্রাসিডে কোনো অক্সিজেন থাকবে না। যে মৌলটা অ্যাসিড তৈরি করবে সেই মৌলটা এবং হাইড্রোজেন অ্যাটম, দ্যাট দ্য এলিমেন্ট which form acid, only that element and hydrogen, that is hydroxide. তাহলে দেখো, হাইড্রাসিডগুলো ক্লোরিনের এই সেল, এটার নাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। ব্রোমিন, ব্রোমিনের দেখো HBr, হাইড্রোব্রোমিক অ্যাসিড। আবার আয়োডিন, আয়োডিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক, ভুল বললাম, আয়োডিক অ্যাসিড আলাদা, আয়োডিক অ্যাসিড অক্সি অ্যাসিড। ব্রোমিক অ্যাসিড, দেখো এই জায়গাটা একটু ভালো করে বুঝবে, এই জায়গাটি একটু ভালো করে বোঝো, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, নামগুলো একটু ভালো করে দেখো। দেখো, তোমাকে আমি ধর সাপোজ HiO3 দেওয়া আছে, দেখো এই যে দেওয়া আছে, এইটা কিন্তু অক্সি অ্যাসিড, এটা অক্সি অ্যাসিড, এটা অক্সি অ্যাসিড। দেখো নাম লেখা আছে আয়োডিক অ্যাসিড, তোমাকে বলে দিল আয়োডিক অ্যাসিড, আয়োডিক অ্যাসিড অক্সি অ্যাসিড, কিন্তু হাইড্রাসিডের নাম হাইড্রো আয়োডিক, হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। যখন অক্সিজেন থাকবে না তখন হাইড্রো আয়োডিক, হাইড্রোব্রোমিক, হাইড্রোক্লোরিক, আবার হাইড্রোক্লোরিকও হতে পারে, HF হাইড্রোক্লোরিক। কিন্তু আয়োডিক অ্যাসিড বললে HiO3, ব্রোমিক অ্যাসিড বললে HBrO3, ক্লোরিক অ্যাসিড বললে HClO3। দেখো খুব সন্তর্পণে দেখো, কারণ ভুল করলে অনেক বাচ্চা বলে যে কোনো একটা বলছে রিয়াকশান করো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে, সেটা অনেকে মানে ভুলেই যায় না। যদি বলে আয়োডিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করো, বাচ্চা আয়োডিক অ্যাসিডের সংকেত লিখছে HI, আয়োডিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করতে বলেছে, তোমাকে হাইড্রো আয়োডিক বলেনি। তাহলে আয়োডিক আর হাইড্রো আয়োডিক দুটো ডিফারেন্ট। হাইড্রো আয়োডিক মানে হাইড্রাসিড, আর আয়োডিক মানে অক্সি অ্যাসিড। এটা দেখো হাইড্রো আয়োডিক, আর এটা হচ্ছে আয়োডিক। 11-12 খুব প্রবলেম করে বাচ্চারা, এই দুটো নিয়ে গুলিয়ে ফেলে।
এটা আয়োডিক, এটা হাইড্রো আয়োডিক, আয়োডিক হাইড্রো আয়োডিক। এবার যদি নাম না জানো খুব গুলিয়ে ফেলবে। যখন রিয়াকশান লিখতে বলবে, তোমাকে বলেছে আয়োডিক অ্যাসিড, তুমি এর সঙ্গে রিয়াকশান লিখছো, তাহলে খুব প্রবলেম হয়। সেই জন্য নামগুলো জেনে যাও। চলো নেক্সট। তাহলে আমরা এর কারণ ফ্লোরিনের করলে তাহলে HF হয়ে যেত। আমি ফ্লোরিনের যেহেতু অক্সি অ্যাসিড হয় না, ফ্লোরিন অক্সি অ্যাসিড গঠন করতে পারে না, ফ্লোরিনের অক্সি অ্যাসিড নেই, হ্যাঁ, একটাই আছে HOF, এইটাই আছে শুধু, আর কিছু নেই। তো যাই হোক, HF এটা হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড, এটা হাইড্রোফ্লোরিক অ্যাসিড, বুঝতে পারলে? তো আমরা হাইড অ্যাসিডগুলো চিনলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড। এবার অক্সি অ্যাসিড দেখো, এবার অক্সি অ্যাসিড, অক্সি অ্যাসিড কোনগুলো? আমি যেহেতু দেখো এখানে একটা ফ্লোরিনের, আবার বলছি, ফ্লোরিন অক্সি অ্যাসিড ফর্মেশন করতে পারে না, সেই জন্য HFটা দিন, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এ ফ্লোরিন অক্সি অ্যাসিড গঠন করতে পারে না, ফলে এই এক্সাম্পলটা আমি নিইনি, বুঝতে পারলে? চলো নেক্সট। তাহলে অক্সি অ্যাসিড, ক্লোরিনের অক্সি অ্যাসিড দেখো, তাহলে অক্সি অ্যাসিড কয়টা হয়? আস ইক হাইপোপার, আস ইক হাইপোপার। তাহলে আসে কি বলেছিলাম? আসে বলেছিলাম ইকের চাইতে এর চাইতে অক্সিজেন সংখ্যা কম। দেখো তো এখানে 3টে আছে, এখানে 2টো আছে, তাহলে ইক ক্লোরিনের অক্সি অ্যাসিড, তাহলে ক্লোরিক অ্যাসিড। তাহলে ক্লোরাস কত হবে? এটা যদি 3 হয়, এর থেকে এখান থেকে কম আছে 2, আর এর জারণ সংখ্যা দেখো +5, +5। এইটা হচ্ছে ভ্যালেন্সি এখানে, বা যোজ্যতা বা অক্সিডেশন স্টেট যদি আলাদা, অক্সিডেশন নাম্বার বা অক্সিডেশন স্টেট অ্যান্ড ভ্যালেন্সি দুটো আলাদা যদিও, কিন্তু তোমাদের 9-এর ক্ষেত্রে আমি একই বলছি, পরে বুঝবে এগুলো। আর এটা হচ্ছে +3। তাহলে দেখো অক্সিডেশন সংখ্যা, জারণ সংখ্যা এর বেশি, ইক অ্যাসিডের জারণ সংখ্যা মৌলটির বেশি, আস অ্যাসিডের কম। শুধু এইটাই বোঝো, কারণ 9 তো তোমরা, এটা কিভাবে এলো, এটা কিভাবে এলো এখনই বোঝার দরকার নেই, যারা জানো তাদের ঠিকই আছে। এবার দেখো হাইপোক্লোরাস, তাহলে শেষে কি আছে দেখো, হাইপো কথা লেখা হয় কোন জায়গায়? দেখো এই HOCl, এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। তাহলে ক্লোরাসের চাইতে কম অক্সিজেন। ক্লোরাসে কটা ছিল? 2টো, এখানে দেখো একটা অক্সিজেন, হ্যাঁ, এটা হচ্ছে তোমার +1 অক্সিডেশন স্টেট। পার অ্যাসিড, পারটা কি? পার হচ্ছে ইক অ্যাসিডের চেয়েও বেশি, সেই জন্য যেহেতু ইক অ্যাসিডের তুলনায় বেশি, তখন ওই অ্যাসিডগুলোর নাম করার সময় যে মৌলের, যে এলিমেন্টের অক্সি অ্যাসিড, সেই এলিমেন্টের ইক অ্যাসিডের নামটা শেষে থাকবে আর আগে পার থাকবে। তাহলে দেখো ক্লোরিক অ্যাসিড, ক্লোরিনের অক্সি অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড তার চেয়ে বেশি থাকবে, সেই জন্য পার ক্লোরিক অ্যাসিড, HClO2। তাহলে ব্রোমিন একইভাবে অক্সি অ্যাসিড তৈরি করে, আসলে ব্রোমাস, HBrO2, এখানেও +3। এটা ব্রোমিক অ্যাসিড, এটাও +5। হাইপোক্লোরাস +1, আর এটা +7, এটাও +7। দেখো আয়োডিন, এর হাইড অ্যাসিড বলেছি, অক্সি অ্যাসিড দেখো, তাহলে আয়োডাস অ্যাসিড, আয়োডাস HiO2, ইক অ্যাসিড HiO3, তাহলে এটাও +3, এইটাও +5 হলো। এবার হাইপো আয়োডাস, তাহলে আয়োডাসের চেয়ে কম হবে, এটা হচ্ছে +1 হলো, আর এইটা হচ্ছে +7 পার আয়োডিক অ্যাসিড। দেখো নাইট্রোজেনের সবচাইতে ইম্পর্টেন্ট ফসফরাস, এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা খুব 11-12-এ লাগে এবং বিভিন্ন পরীক্ষায় লাগবে।
তোমাদের 9ও আছে, কোশ্চেন ব্যাংকই পাবে। তাহলে নাইট্রোজেনের দেখো নাইট্রাস HNO2, নাইট্রিক HNO3, এটা হচ্ছে +3, এটা +5। হাইপোনাইট্রাস এখানে কমে আসবে, প্লাস এখানে বের করতে হবে, বের করলে -2 +4 +2 +1, এটাও +1, এটাও +1। আর এটা হচ্ছে পারনাইট্রিক। এখানে আবার একটা গল্প আছে, অক্সিডেশন নাম্বারটা আমি এখানে লিখছি না এখন, তোমাদের 4 × 8 নাইট্রোজেনের 5-এর বেশি হয় না, সেই জন্য আমি ওটা অক্সিডেশন নাম্বারটা তোমাদের এখনই বোঝানোর ব্যাপারটা যাচ্ছি না। তো পারনাইট্রিক অ্যাসিড HNO5, দেখো তোমরা সবাই জানো HNO3 তোমাকে দিয়ে দিল, তোমাকে যদি কেউ বলে HNO4 কি নাম এই অ্যাসিডটার নাম, তুমি ঘাবড়ে যাবে, প্রথমে বলে এরকম কোনো অ্যাসিডই হয় না। তাহলে জানা থাকলে সুবিধা হবে, কারণ তোমাদের তো NTSC পরীক্ষাটাও দেবে, হ্যাঁ, যে পরীক্ষাটা হচ্ছে তোমাদের ন্যাশনাল লেভেলের পরীক্ষাটা হয়, সেটা দিতে গেলে তখন লাগবে এগুলো, ঠিক আছে। এইবার দেখো ফসফরাসের হাইড্রাসিড নাইট্রোজেন এবং ফসফরাসের হয় না, সালফারও হয় না। নাইট্রোজেন, ফসফরাস, সালফারের এগুলো হাইড্রাসিড হয় না, এরা অক্সি অ্যাসিড করে। তাহলে দেখো তো ফসফরাসের ফসফরিক, হাইপোফসফরাস। ফসফরাসে দেখো কি আছে, H3, ফসফরিকের 4, আর হাইপোফসফরাসের 2, এর তুলনায় কম, আর এইটার এর তুলনায় বেশি। কিন্তু এটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকের 3টে করে আছে। দেখো প্রত্যেকের হাইড্রোজেন 3টে করে আছে। এইটা তোমার ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি বোঝানোর সময় আমরা খুব কাজে লাগবে। আর এর হচ্ছে +3, এর হচ্ছে +5, আর এর হচ্ছে 4 থেকে 3 বাদ +1। এর ফসফরাসের পার অ্যাসিড হয় না, অস্তিত্ব নেই, এক্সিস্টেন্স। দ্য পার অ্যাসিড অফ ফসফরাস ডাজ নট এক্সিস্ট, মানে ওটা স্টেবল নয় কম্পাউন্ডটা। এবার সালফারেরও হাইড্রাসিড হয় না। অক্সি অ্যাসিড কি, সালফিউরাস H2SO3, সালফিউরিক H2SO4, হাইপোসালফিউরাস অ্যাসিড H2S2O4, আর পার সালফিউরিক অ্যাসিড H2S2O8, পার সালফিউরিক অ্যাসিড H2S2O8, ঠিক আছে। এগুলোর অন্য নামও আছে, সেই নামগুলো বলছি না। কেরোর অ্যাসিড, মার্শাল অ্যাসিড, তারপরে তোমার পারডাইসালফিউরিক অ্যাসিড, ওই যে পারডাই বলা আছে, পাইরোসালফিউরিক অ্যাসিড যেটাকে বলা হয় ওলিয়াম। ওগুলোর মধ্যে আমি আর যাচ্ছি না, ওগুলো আরও আছে, সেগুলো বলছি না। ক্লাস 9 তো মোটামুটি একটা ধারণা দিচ্ছি। তো আমরা এই আণবিক গঠন অনুসারে দুটো ভাগে ভাগ করলাম। এবার সেকেন্ড ক্লাসিফিকেশন কি ছিল দেখো। সেকেন্ড ক্লাসিফিকেশন, ফার্স্ট ক্লাসিফিকেশন আমাদের হলো, সেকেন্ড ক্লাসিফিকেশন কি, অন দ্য বেসিস অফ বেসিসিটি, ক্ষারগ্রাহিতার উপর। ভীষণভাবে ইম্পর্টেন্ট, না হলে সল্ট অর্থাৎ লবণ, অ্যাসিড, লবণগুলোর ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যাবে। লবণের শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারবো না, তাহলে সেটা আমরা দেখে নিই। ক্ষারগ্রাহিতার উপর ভিত্তি করে আমরা কয়ভাবে ভাগ করব। অ্যাসিডের ক্ষারগ্রাহিতার উপর ভিত্তি করে 2 নাম্বার, ক্ষারগ্রাহিতার উপর, ক্ষারগ্রাহিতা
অনুসারে। on the basis of basicity, basicity। তাহলে ক্ষারগ্রাহিতা কাকে বলে সেটা আমাকে জানতে হবে। দেখো এটা 3 ভাগে ছিল, 3 ভাগ। 1 নাম্বার হচ্ছে একক্ষারীয়, একক্ষারীয়। 2 নাম্বার দ্বিক্ষারীয়, দ্বিক্ষারীয়। 3 নাম্বার ত্রিক্ষারীয়, ত্রিক্ষারীয়। এরপর চতুর্থ মানে 4 ক্ষারগ্রাহিতা তাও আছে, সেটা তোমাদের এখনই জানার দরকার নেই। মনোবেসিক, মনোবেসিক। হ্যাঁ, এটা ডাইবেসিক, ডাইবেসিক। এটা হচ্ছে ট্রাইবেসিক। 3 ধরনের। তাহলে প্রথমেই প্রশ্ন হচ্ছে যে একক্ষারীয়, দ্বিক্ষারীয়, ত্রিক্ষারীয় এটাকে কিভাবে বুঝবো? ক্ষারগ্রাহিতা কি সেই জিনিসটা বুঝি। বেসিসিটি কি? ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি হচ্ছে অ্যাসিডের একটি অণু বিয়োজিত হয়ে যে কটি হাইড্রোজেন আয়ন দেয়। অ্যাসিডের একটি অণু দেখো, অ্যাসিডের একটি অণু, HCl একটি অণু, 1 মলিকুল, একটি অণু বিয়োজিত হয়ে যে কটি H+ আয়ন দেয়। The 1 molecule of acid, the number of H+ produced, the number of H+ produced by 1 molecule of acid is called the basicity of that acid। অর্থাৎ অ্যাসিডের একটি অণু বিয়োজিত হয়ে যে কটি হাইড্রোজেন পরমাণু দেয়। এবার দেখো সালফিউরিক অ্যাসিড বিয়োজিত হয়ে কত দেবে? সম্পূর্ণ বিয়োজনে, কিন্তু আংশিক না, কমপ্লিট ডিসোসিয়েশন। দেখো এখানে কত হলো, এখানে এর ক্ষারগ্রাহিতা তাহলে কত? এর ক্ষারগ্রাহিতা বেসিসিটি 1, এর ক্ষারগ্রাহিতা বেসিসিটি কত? ক্ষারগ্রাহিতা বেসিসিটি 2। কেন? দুটো দিয়েছে। আবার দেখো H3PO4 3H+ প্লাস PO4 3-, তাহলে এর ক্ষারগ্রাহিতা কত? এর ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি 3। তাহলে কি হবে যে দেখো HCl একটা হাইড্রোজেন ছিল, একটাই বিয়োজন হয়েছে। 2টো হাইড্রোজেন ছিল, 2টোই বিয়োজন হয়েছে। 3টে হাইড্রোজেন ছিল, 3টেই বিয়োজন হয়েছে। খুব ভালো করে শুনবে এই জায়গাটা। তাহলে CH3COOH দেখো তো কটা হাইড্রোজেন আছে? 3 একে 4, 4টে হাইড্রোজেন আছে। তাহলে কি ক্ষারগ্রাহিতা 4 হবে? না। হাইড্রোজেন কটা থাকবে অ্যাসিডে সেটার উপর না, এ বিয়োজন হয়ে কটা হাইড্রোজেন দেবে। দ্য নাম্বার অফ H+ আয়ন প্রডিউসড অন ডিসোসিয়েশন, অর্থাৎ বিয়োজনের পরে কটা H+ দেবে বা প্রতিস্থাপনযোগ্য কটা আছে, রিপ্লেসেবল হাইড্রোজেন কটা। প্রতিস্থাপন হাইড্রোজেন যোগ্য মানে বলছি, দাঁড়াও, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, রিপ্লেসেবল হাইড্রোজেন, এইটার বেসিসিটি 1, ক্ষারগ্রাহিতা 1। কেন? CH3COO নেগেটিভ, H পজিটিভ। তাহলে দেখো এর ক্ষারগ্রাহিতা কিন্তু 1, ক্ষারগ্রাহিতা বেসিসিটি, ক্ষারগ্রাহিতা 1, নট 4। টোটাল নাম্বার অফ হাইড্রোজেন ইজ 4। হাইড্রোজেন 4টে আছে, কিন্তু 4 ক্ষারগ্রাহিতা নয়, ক্ষারগ্রাহিতা 1। কেন? একটা হাইড্রোজেন বিয়োজনে উৎপন্ন হয়েছে। আর প্রতিস্থাপনযোগ্য গল্পটা সেটা পরে বলছি। এবার দেখো H3PO3, দেখো এই যে এখানে দেখো H3PO4 3টে। তাহলে এর কি ক্ষারগ্রাহিতা হবে? এটা দেখো এটা 4 ছিল, এটার নাম কি ছিল? একটু আগে পড়ালাম, ফসফরিক অ্যাসিড। আর এটা কি? ফসফরাস অ্যাসিড। তোমাকে বলে ফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কত? ফসফরাস অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের ক্ষারগ্রাহিতা 3, ফসফরাস অ্যাসিডের ক্ষারগ্রাহিতা দেখো এখানে 2H+ প্লাস HPO3 2-।
তাহলে কটা হলো? এর ক্ষারগ্রাহিতা কত? 2, বেসিসিটি 2। কেন? হাইড্রোজেন 3টে ছিল, কিন্তু 3টে বিয়োজন হয়নি, 2টো বিয়োজন হয়েছে। নাম্বার অফ হাইড্রোজেন প্রডিউসড অন দ্য বাই দ্য ডিসোসিয়েশন অফ ফসফরাস অ্যাসিড। তাহলে হাইপোফসফরাস অ্যাসিড কত? H3PO2। H3PO2 দেখো এখানে 2 আছে, কিন্তু দেখো একটা জিনিস বলেছিলাম, এটাও 3, এটাও 3, এটাও 3। হাইড্রোজেন 3, কিন্তু 3টেই ক্ষারগ্রাহিতা 3 আছে, মানে ক্ষারগ্রাহিতা 3 নয়। এটা কত? H++ H2PO2-, একটা হাইড্রোজেন প্রডিউস করছে, তাহলে ক্ষারগ্রাহিতা কত? 1। তাহলে দেখো ক্ষারগ্রাহিতা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে H3, এটা ফসফরিক অ্যাসিড, ক্ষারগ্রাহিতার বেসিসিটি 3, ফসফরাস অ্যাসিড ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি 2, আর হাইপোফসফরাস অ্যাসিড ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? নাম্বার অফ হাইড্রোজেন অফ এনি অ্যাসিড ডাজ নট মিন দ্যাট উইল বি দ্য বেসিসিটি অফ দ্যাট অ্যাসিড। কোনো অ্যাসিডে কটা হাইড্রোজেন আছে সেই সংখ্যা দ্বারা তার ক্ষারগ্রাহিতা নির্ধারিত হয় না। নির্ধারিত হয় কি? জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কটা H+ আয়ন দিচ্ছে, একটি। 1 molecule of acid produce the number of hydrogen atom after dissociation that will the basicity of that acid. তাহলে আমরা কি বলেছিলাম? জলীয় দ্রবণে বিয়োজন হয় বা এমনি বিয়োজন ফলে, ডিসোসিয়েশন, বিয়োজন, জলীয় দ্রবণে বিয়োজন। তুমি বলো স্যার জলীয় দ্রবণে বিয়োজন হলে তো H3O+ হয়। হ্যাঁ, এটা হয়, এটা মডার্ন কনসেপ্ট, এটা ওল্ড কনসেপ্ট। তো একই ব্যাপার, এটা যদি হয় তার মানে একটা, আর এটা যদি এরকমের হতো, এটা যদি 2 হতো, তাহলে দেখো 2H3O+ হবে, তার মানে 2। এই জায়গাটার জন্য গন্ডগোল না করো, ঠিক আছে। নেক্সট যাচ্ছি যে রিপ্লেসেবল হাইড্রোজেন, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুটাই তার ক্ষারগ্রাহিতা। তো প্রতিস্থাপনযোগ্য কি? দেখো প্রতিস্থাপনযোগ্য কি? ধরো HCl + NaOH, রিপ্লেসেবল হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে কে? সোডিয়াম দিয়ে। আর সোডিয়াম এখানে ঢুকে যাবে, আর হাইড্রোজেনটা এখানে বেরিয়ে আসবে। তাহলে দিস হাইড্রোজেন ইজ রিপ্লেসেবল, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। তাহলে এটা কি হবে? অ্যাসিড প্লাস বেস ইকুয়াল টু সল্ট প্লাস ওয়াটার, অ্যাসিড প্লাস ক্ষার সমান লবণ প্লাস জল। তাহলে রিপ্লেসেবল হাইড্রোজেন একটা রিপ্লেস আছে, একটাই হলো দেখো NaCl প্লাস H2O। তাহলে রিপ্লেসেবল হাইড্রোজেন কটা? একটা রিপ্লেস করতে পেরেছে, সোডিয়াম রিপ্লেস করেছে একটা হাইড্রোজেনকে। তাহলে রিপ্লেসেবল হাইড্রোজেন 1, এর বেসিসিটি 1। H2SO4, ধরো কার্বনিক অ্যাসিড, আমি এটা সবচেয়ে ভালো হয় কার্বনিক অ্যাসিড, H2CO3 প্লাস NaOH। দেখো 2 ধরনের লবণ করবে। যদি আমরা আংশিক প্রতিস্থাপন হয়, আংশিক প্রতিস্থাপন মানে রিপ্লেসেবল হাইড্রোজেন কত এখানে সেটা আমরা জানি না ধরো, কিন্তু আমরা একটা লবণ তৈরি করেছি এর সঙ্গে। তৈরি করতে গিয়ে দেখা গেল আমরা 2 ধরনের লবণ পাচ্ছি। একটা পাচ্ছি সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট। 2 ধরনের লবণই প্রমাণ করছে এখানে রিপ্লেসেবল হাইড্রোজেন 2। আর যদি এক ধরনের লবণ হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে রিপ্লেসেবল হাইড্রোজেন 1। দেখো HCl একটাই লবণ তৈরি করছে, কিন্তু কার্বনিক অ্যাসিড 2 ধরনের লবণ তৈরি করছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে। একটা NaHCO3 আর একটা Na2CO3। তাহলে 2 ধরনের লবণ প্রমাণ করছে যে ওর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 2টো। তাহলে এই প্রতিস্থাপনযোগ্য রিপ্লেসেবল হাইড্রোজেন 2টো, এটা যখন একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে, একটা সোডিয়াম একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে, তাহলে কটা হবে?
একটা সোডিয়াম এখানে ঢুকে গেল, একটা হাইড্রোজেন বেরিয়ে চলে গেল, তাহলে কটা হাইড্রোজেন পড়ে থাকলো? একটা হাইড্রোজেন পড়ে থাকলো। দেখো এইটা পড়ে রইল। তাহলে রিপ্লেসেবল হাইড্রোজেন কটা এই সল্টের ক্ষেত্রে? খুব দরকার, নাহলে কিন্তু সল্টে বুঝতে পারবে না। তোমাকে অনেকগুলো সল্ট দিয়ে বলবে কোনটা অ্যাসিড সল্ট, কোনটা নিউট্রাল সল্ট বা নর্মাল সল্ট, কোনটা অ্যাসিড সল্ট, কোনটা বেসিক সল্ট, কোনটা অ্যাসিড লবণ, কোনটা প্রশম লবণ, কোনটি ক্ষারীয় লবণ, তখন চিনতে পারবে না যদি না বোঝো। তার প্রশ্ন হচ্ছে, যখন এটা আংশিক প্রতিস্থাপন করলো, পার্শিয়াল রিপ্লেসমেন্ট করলো, দুটো হাইড্রোজেন রিপ্লেস হওয়ার কথা, একটা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, তাহলে একটা সোডিয়াম ঢুকে গেল, একটা হাইড্রোজেন বেরিয়ে গেল। তাহলে দেখো সোডিয়াম একটা ঢুকলো, হাইড্রোজেন একটা পড়ে রইল। তাহলে কি আংশিক প্রতিস্থাপন হলো। পরের সল্টে দেখো যে দুটো হাইড্রোজেনকেই সরিয়ে দিল, তাহলে দুটো হাইড্রোজেনকে সরিয়ে দিলে কি দুটো সোডিয়াম লাগবে, তখন এইটার জন্য দুটো সোডিয়াম লাগবে এখানে, তাহলে এই সল্টটা হবে। এবার প্রমাণ করে দেখা গেছে এই লবণটার অস্তিত্ব আছে, এই লবণটারও অস্তিত্ব আছে। এটাকে বলা হয় সমিত লবণ, সমিত লবণ, নর্মাল সল্ট, নর্মাল সল্ট। আর এটা বলা হয় অ্যাসিড লবণ, অ্যাসিড সল্ট, অ্যাসিড সল্ট। তাহলে দু ধরনের লবণ প্রমাণ করছে এই হাইড্রোজেনের, এই কার্বনিক অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেনের সংখ্যা 2, আর সেই জন্যই এর ক্ষারগ্রাহিতাও 2। দেখো কীরকম হয়। যদি আমরা বলবো স্যার আপনি তো বিয়োজন দিয়ে বলেছিলেন, তাহলে বিয়োজন তো দুটো হাইড্রোজেন দেখিয়েছিলেন, বিয়োজনটা আমার আংশিক বিয়োজনে এইটা উৎপন্ন হয়, পার্শিয়াল ডিসোসিয়েশন, আংশিক বিয়োজন। আর সম্পূর্ণ বিয়োজনে কি উৎপন্ন হয়? 2H প্লাস CO3। তাহলে এটা প্রথমে আংশিক হবে, এটা আবার ভেঙে যাবে। দেখো এইটা আবার ভেঙে যাবে, তাহলে এইটা যদি আবার ভাঙে, এইটা যদি আবার ভেঙে যায়, ধরো এখানে আমি এখান থেকে এখানে দেখাচ্ছি, এখানে দেখালে H প্লাস CO3 মাইনাস, তাহলে টোটাল H প্লাস কত? একটা দুটো H প্লাস, তাহলে কমপ্লিট ডিসোসিয়েশনে 2H প্লাস হয়। তার ডেফিনেশনটা কি বলেছিলাম? বেসিসিটি কাকে বলে? যে অ্যাসিডের একটি অণু সম্পূর্ণ বিয়োজিত হয়ে যটা H প্লাস আয়ন দেবে। তাহলে আংশিক বিয়োজন নয়, কিন্তু সম্পূর্ণ বিয়োজনে, এটা আংশিক বিয়োজনে একটা দিচ্ছে, তাহলে ওটাই তার ক্ষারগ্রাহিতা নয়। সম্পূর্ণ বিয়োজনে কটা দিচ্ছে সেটাই তার ক্ষারগ্রাহিতা। বেসিসিটি মিনস দ্য number of hydrogen ion produced by an acid by complete dissociation. The number of hydrogen produced by the complete dissociation of an acid is called the basicity of that acid, but not partial number of hydrogen atom produced by partial dissociation. বোঝা গেল? এবার দেখো তাহলে রিপ্লেসেবল হাইড্রোজেনটাও বুঝলে, রিপ্লেসেবল হাইড্রোজেনের সংখ্যাটাও তুমি বুঝলে, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। এবার একটা জিনিস তোমাকে বলবে, দেখো এই পরবর্তীকালে বা পরবর্তীকালে কেন এখনও বলা হয়, বলো তো এ কটি লবণ তৈরি করতে পারে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে? ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কটি লবণ, কয় ধরনের লবণ করতে পারে? টাইপস অফ সল্ট প্রডিউসড রিঅ্যাক্টিং উইথ বেস। তো তোমাকে বলবে H2CO3, H3PO4, H3PO3, H3PO2। দেখো লবণের ধারণাটা এখান থেকেই দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, লবণে গিয়ে সল্টে গিয়ে বুঝতে সুবিধা হবে। নাম্বার অফ সল্টস, নাম্বার অফ সল্ট, কত ধরনের, কয় ধরনের লবণ তৈরি করবে, এটা ক্ষারগ্রাহিতা।
বেসিসিটি। তাহলে HCl এর ক্ষারগ্রাহিতা কত দেখেছিলাম? 1। আচ্ছা, এটা দিয়ে লিখি 1। নাম্বার অফ সল্ট 1। ক্ষারগ্রাহিতা যত, নাম্বার অফ সল্ট তত। এটার ক্ষারগ্রাহিতা কত? 2। নাম্বার অফ সল্ট 2। এটার ক্ষারগ্রাহিতা কত? 2। নাম্বার অফ সল্ট 2। এটার ক্ষারগ্রাহিতা কত? 3। নাম্বার অফ সল্ট 3। এটার ক্ষারগ্রাহিতা কত? 2। নাম্বার অফ সল্ট 2। এটার ক্ষারগ্রাহিতা কত? নাম্বার অফ সল্ট 1। এই যে এই জায়গাটাই তোমাদের গন্ডগোল। একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে তোমাদের এইটা দিয়ে বোঝালাম কয় ধরনের লবণ হয়, এটা দিয়ে একটু বোঝাই, তারপরে নিচের গুলো বোঝাবো, তারপর নিচের গুলো বোঝাবো। এইটা দিয়ে বোঝা, এটা বুঝিয়েছি। ধরো তোমার সালফিউরিক অ্যাসিড, এই তো এর সঙ্গে NaOH এর রিয়াকশন হচ্ছে, তাহলে কয় ধরনের লবণ হবে আমরা দেখেছিলাম। এর ক্ষারগ্রাহিতা বেসিসিটি হচ্ছে 2, তাহলে লবণও হবে 2। তাহলে লবণ কি কি হবে দেখো, সল্ট কি কি হবে। একটা হচ্ছে আংশিক প্রতিস্থাপন। আংশিক প্রতিস্থাপন মানে দুটো আছে, দুটো হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য, যেহেতু প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 2, রিপ্লেসেবল হাইড্রোজেন 2, কেন? বেসিসিটি 2। বেসিসিটি ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন। তাহলে প্রতিস্থাপন কটা হতে পারে? হাইড্রোজেন দুটো প্রতিস্থাপন হয়ে যাবে। তাহলে আংশিক প্রতিস্থাপন মানে কি? পার্সিয়াল রিপ্লেসমেন্ট মতো, দুটো আছে, দুটো প্রতিস্থাপন, দুটো রিপ্লেসেবল। একটা রিপ্লেসও করতে পারে, আবার দুটোও করতে পারে, কিন্তু দুটোর বেশিকে রিপ্লেস করতে পারে না। তাহলে যদি একটা রিপ্লেস করে তাহলে কি হবে? একটা হাইড্রোজেনকে যদি প্রতিস্থাপন করে, রিপ্লেস করে, মানে বের করে দেয় একটা হাইড্রোজেন, তাহলে কি হবে? কে কার দ্বারা প্রতিস্থাপন হলো? কার দ্বারা রিপ্লেস হলো? সোডিয়ামের দ্বারা রিপ্লেস হলো। তাহলে একটা সোডিয়াম ঢুকলো, তাহলে হাইড্রোজেন পড়ে থাকলো কটা? একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, একটা হাইড্রোজেন পড়ে থাকলো, HSO4 প্লাস ওয়াটার। তাহলে দেখো ওটা আংশিক প্রতিস্থাপন হলো। প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন কত? দুটো। এবার সম্পূর্ণ প্রতিস্থাপনও হতে পারে, মানে কমপ্লিট রিপ্লেসমেন্ট হতে পারে। তাই এটা দুটো ছিল, দুটোই রিপ্লেস হয়ে যাবে। তাহলে কটা সোডিয়াম লাগবে? দুটো সোডিয়াম লাগবে। দুটো সোডিয়াম গেলে, দুটো সোডিয়াম বেরিয়ে গেলে দুটো হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, দুটো সোডিয়াম ঢুকলে দুটো হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, পড়ে থাকবে এটা SO4। দেখেন দেখো, এটা অ্যাসিড লবণ, এটা সমিত লবণ, এটা অ্যাসিড সল্ট, এটা নর্মাল সল্ট। তাহলে আমি কি বলেছিলাম? এর কয় ধরনের লবণ তৈরি করতে পারে? 2 ধরনের, কারণ ক্ষারগ্রাহিতা 2, লবণ 2, লবণ 2। তোমাকে দিয়ে দেবে, আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। H3PO4, H3PO4, তাহলে H3PO4 এর সঙ্গে NaOH। তাহলে আমরা কি দেখো তো, এর ক্ষারগ্রাহিতা কত? এর ক্ষারগ্রাহিতা কত? এর ক্ষারগ্রাহিতা 3, এর ক্ষারগ্রাহিতা দেখো 3। তাহলে নাম্বার অফ সল্ট হবে 3। নাম্বার অফ সল্ট 3। কোনটা অ্যাসিড লবণ, কোনটা সমিত লবণ, কোনটার অস্তিত্ব নেই, সেগুলো আবার লবণে গিয়ে বলবো। এটা আগে বুঝে নাও। ক্ষারগ্রাহিতা 3, তাহলে রিপ্লেসেবল বেসিসিটি 3, বেসিসিটি 3, বেসিসিটি 3। কেন 3 হয় স্ট্রাকচার দিয়েও বলবো। বেসিসিটি 3, ক্ষারগ্রাহিতা 3, ক্ষারগ্রাহিতা 3। কেন ক্ষারগ্রাহিতা 3? যে বিয়োজন, জলীয় দ্রবণের বিয়োজন হয়ে 3টি H+ আয়ন দেয় একটি অণু, সেই জন্য ক্ষারগ্রাহিতা 3। এবার প্রশ্ন হলো, তাহলে লবণ কয় ধরনের করবে? এটা খুব ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। এই থেকেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে বা বাইরের পরীক্ষাগুলো থেকে একটি করে প্রশ্ন আসেই প্রতি বছর প্রায়, বাচ্চারা পারে না। এবং সবচেয়ে বড় কথা, তোমাদের রায়মার্টিনের কোশ্চেন আছে, রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকেও এখানে দিয়ে দেবে, দিয়ে বলে দিবে লবণটা কোনটি, কি ধরনের লবণ। তোমাকে জয়েন্ট এন্ট্রান্সে যেতে হবে না, যেই মেন অ্যাডভান্সে যেতে হবে না, যেই মেন অ্যাডভান্সেও পড়ে, নিটের পরীক্ষাও পড়ে, কিন্তু সবচেয়ে বড় কথা রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকে আছে ক্লাস 9-এ। তো এইটা কয় ধরনের লবণ করবে? তাহলে বেসিসিটি 3, ক্ষারগ্রাহিতা 3, তাহলে লবণ কত? 3 ধরনের লবণ করবে। তাহলে কি কি লবণ হতে পারে? তাহলে 3টে রিপ্লেসেবল হাইড্রোজেন। তাহলে কটা হাইড্রোজেন রিপ্লেস হতে পারে?
প্রথমে একটা হতে পারে, তারপরে দুটো হতে পারে, তারপরে তিনটে হতে পারে। তিনটের বেশি হাইড্রোজেন রিপ্লেস হতে পারে না। তাহলে যদি একটা হাইড্রোজেন পার্শিয়াল রিপ্লেসমেন্ট হয়, একটা হাইড্রোজেনকে সরিয়ে দেবে, তাহলে পড়ে থাকবে কটা? দুটো। তাহলে দুটো হাইড্রোজেন পড়ে থাকবে, দুটো হাইড্রোজেন পড়ে থাকবে, একটা হাইড্রোজেন সরে গেল। কার দ্বারা সরলো? সোডিয়ামের দ্বারা সরলো। তাহলে আগে সোডিয়াম লিখবো এনে, এনে দুটো মানে দুটোর মধ্যে তিনটের মধ্যে একটা সোডিয়াম ঢুকলো, একটা হাইড্রোজেনকে বের করে দিল। তাহলে NaH2PO প্লাস ওয়াটার। এবার কি? এবার আরেকটা সরতে পারে। কিরকম? তার মানে কি দুটো সরতে পারে। তাহলে দুটো হাইড্রোজেন সরে গেলে কটা হাইড্রোজেন পড়ে থাকবে? দুটো হাইড্রোজেন সরে গেলে কটা পড়ে থাকবে হাইড্রোজেন? একটা পড়ে থাকবে। তাহলে HPO4। আর কটা হাইড্রোজেন সরলো? দুটো। তাহলে দুটো হাইড্রোজেন সরলো কার দ্বারা? দুটো সোডিয়ামের দ্বারা, দুটো সোডিয়ামের দ্বারা, H2O। এবার তিনটি হাইড্রোজেনই সরতে পারে। তাহলে তিনটি হাইড্রোজেনই সরে যায়, তাহলে পড়ে থাকবে কে? PO4। আর তিনটে হাইড্রোজেন কার দ্বারা সরলো? তিনটে সোডিয়ামের দ্বারা সরলো। তিনটে সোডিয়াম ঢুকলো, তিনটে হাইড্রোজেন বের করে দিল, প্লাস ওয়াটার। দেখো রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকে কিরকম প্রশ্ন আছে। তোমাকে দিয়ে দিল, এইটা দিয়ে দিল, এইটা কি ধরনের লবণ? অ্যাসিড লবণ না ক্ষারীয় লবণ না প্রশম লবণ? অ্যাসিড লবণ না ক্ষারীয় লবণ না প্রশম লবণ? এই ধরনের প্রশ্ন দেয়। অ্যাসিড লবণ না ক্ষারীয় লবণ না প্রশম লবণ কোশ্চেন ব্যাংকে আছে দেখো। তাহলে দেখো যদি আংশিক প্রতিস্থাপন হয়, পার্শিয়াল রিপ্লেসমেন্ট হয়, তাহলে তারা অ্যাসিড লবণ। এটা অ্যাসিড লবণ, অ্যাসিড, এটাও অ্যাসিড লবণ, এটা প্রশম লবণ, মানে নরমাল সল, নরমাল সল। বুঝে গেল কেন এরকম এলো হয়? আমি আরেকটু দিয়ে বলে দিই, এটাকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিতে পারি। H3PO4 পার্শিয়াল রিপ্লেসমেন্ট, তারপর একটা হাইড্রোজেন, তাহলে H2PO4 মাইনাস। দেখো এটা আয়ন, সোডিয়াম ঢুকেছে, Na প্লাস PO4 মাইনাস, এটা একটা রিপ্লেসেবল হাইড্রোজেন। এবার দুটো রিপ্লেসেবল হতে পারে, 2H প্লাস প্লাস HPO4 2 মাইনাস। তাহলে দুটো একটা তিনটে হাইড্রোজেন। দেখো এটা 2 প্লাস 2 মাইনাস বলো, PO4 3H প্লাস প্লাস PO4 3 মাইনাস। তাহলে দেখো তো কি বলেছিলাম, বেসিসিটি কত বলেছিলাম? বেসিসিটি বলেছিলাম 3। কেন? একটা মলিকুল থেকে সম্পূর্ণ বিয়োজন হয়ে যটা H প্লাস দেবে সেটাই তার বেসিসিটি বা ক্ষার। এবার এটা কেন হয়? এর যদি আমরা গঠন দেখি, গঠনগুলো দেখি, পরে বলছি, এটা তাও পরে বলবো আমি, আবার পরে তিনটেকে নিয়েই বলতে হবে। ওই এই যে এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তড়িৎ ঋণাত্মক পরমাণু। তড়িৎ ঋণাত্মক অক্সিজেন বা ক্লোরিন বা নাইট্রোজেনের সঙ্গে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকবে তারাই বিয়োজন হয়। তাহলে নাম্বার অফ OH গ্রুপ, দেখো এটা নাম্বার অফ OH গ্রুপ 3, OH গ্রুপের এইচগুলোই বিয়োজন হয়। নাম্বার অফ OH 3 বলে আমার বেসিসিটি 3। এই বন্ডগুলো ভেঙে যায়, এই বন্ডগুলো ভেঙে যায়। এটা উপর ক্লাসে পড়বে, তাও একটু বলে দিলাম। এবার তোমাকে দিল, দেখো এইবার তোমাকে দিল H3PO3, H3PO, আগেরটা ছিল ফসফরিক অ্যাসিড, এবারে ওটা ফসফরাস অ্যাসিড। তাহলে এইটা কয় ধরনের লবণ দেবে? এটা কয় ধরনের লবণ দেবে? এটা দিতে পারে, এটা দিতে পারে, আবার এটা দিতে পারে, তাই কি?
তিন ধরনের লবণ হতে পারে না, হতে পারে না। তিন ধরনের লবণ হতে পারে না, এই লবণটা হয় না। দুই ধরনের লবণ হয়। আমরা কি বলেছিলাম, ক্ষারগ্রাহিতা যত বেসিসিটি যত, নাম্বার অফ সল্ট তত। এর ক্ষারগ্রাহিতা কত ছিল? 2। তাহলে লবণ হবে এই দুটো, এইটা হবে না, সম্ভব নয়, এটা হবে না। কেন? ক্ষারগ্রাহিতা 2 মানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, রিপ্লেসেবল হাইড্রোজেন 2। 2 এর বেশি হাইড্রোজেন রিপ্লেস হতে পারে না। এটা দেখো কয়টা হাইড্রোজেন রিপ্লেস করেছে? 3টে হাইড্রোজেন রিপ্লেস করেছে, যেটা হতে পারে না। 3টে হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, যেটা কখনোই হতে পারে না। নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন ইজ নট পসিবল 3 হতে পারে না। রিপ্লেসেবল হাইড্রোজেনের সংখ্যা 2, সেই জন্য 2 ধরনের লবণ হয়েছে, এটা হতে পারে না। এটা যেই মেন অ্যাডভান্স নিট সব পরীক্ষায় পড়ে এবং রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকেও আছে। এবার দেখো তো, তাহলে NH2 প্লাস NaOH, এটার নাম কি? হাইপোফসফরাস অ্যাসিড। তাহলে আমার কি NaH2PO2 প্লাস ওয়াটার সবার ক্ষেত্রেই হবে, Na2HPO2 প্লাস ওয়াটার, আর Na3PO3 প্লাস ওয়াটার। 3 ধরনের লবণ কি হতে পারে? ইজ ইট পসিবল? 3টে ধরনের লবণই কি উৎপন্ন হতে পারে? না, এই দুটো সম্ভব নয়, কেন? যে এর বেসিসিটি 1, ক্ষারগ্রাহিতা 1। তাহলে 1 মানে রিপ্লেসেবল হাইড্রোজেন অনলি 1, এইটা সম্ভব। তাহলে তোমাকে দেখো রায়মার্টিনে বলবে এই লবণটার প্রকৃতি কি, এই লবণটার অ্যাসিড না ক্ষারীয় লবণ না অ্যাসিড লবণ, অ্যাসিড সল্ট না বেসিক সল্ট। দেখো আমরা কি জানি, আমরা একটা নর্মাল ভাষায় বলি বা অনেকে বলে যে এই রকম তোমরা পাবে, এই ধরনের সল্টগুলো পেলে পরেই হাইড্রোজেন আছে, এই সল্টগুলো পেলেই লিখবে অ্যাসিড সল্ট বা অ্যাসিড লবণ, আম্লিক লবণ, অ্যাসিড লবণ। দেখো কত ধারণার ভুল, যারা এইভাবে শেখান ছেলে মেয়েদের সর্বনাশটি হয়ে যায়। যে তুমি হাইড্রোজেন পেয়েছো, অ্যাসিড লবণ লিখে দেবে না। এইটা দেখো হাইড্রোজেন আছে, বাট দিস ইজ নর্মাল সল্ট বা সমিত লবণ। এটা হাইড্রোজেন থাকা সত্ত্বেও অ্যাসিড লবণ নয়। এটা রায়মার্টিনেই আছে। এই লবণটার প্রকৃতি কি? রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকেই পাবে এই লবণটার প্রকৃতি কি। ম্যাক্সিমাম বাচ্চা লিখে আসে হাইড্রোজেন আছে, ও সোডিয়াম বাইকার্বনেট, অ্যাসিড লবণ, সোডিয়াম বাইসালফেট, অ্যাসিড লবণ। হাইড্রোজেন আছে, তাহলে তুমি লিখে দেবে অ্যাসিড লবণ। না, অ্যাসিড লবণ কখন হবে? যদি পার্শিয়াল রিপ্লেসমেন্ট হয়, আংশিক প্রতিস্থাপন হয়। এটা কি আংশিক প্রতিস্থাপন হয়েছে? এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা? একটাই তো। নাম্বার অফ রিপ্লেসেবল হাইড্রোজেন কত? 1। তাহলে হাইড্রোজেন একটা রিপ্লেস হবে ম্যাক্সিমাম, দ্যাট ইজ কমপ্লিট রিপ্লেসমেন্ট। 2টো বা 3টেকে রিপ্লেস করতে পারবে না, কেন? এর ক্ষারগ্রাহিতা 1, বেসিসিটি 1। সেই জন্যই আমরা বলবো দিস ইজ দ্য নর্মাল সল্ট। হাইড্রোজেন আছে তো কি হয়েছে? হাইড্রোজেন থাকলেই অ্যাসিড সল্ট হবে না, দেখো এখানে আমরা ভুল করেছি। এটা অ্যাসিড সল্ট নয়, রিপ্লেসেবল, ম্যাক্সিমাম রিপ্লেসেবল হাইড্রোজেন কত? 2। তাহলে এটা কি? এটা নর্মাল সল্ট, কিন্তু এটা অ্যাসিড সল্ট। আবার এই লবণটা কি লিখেছিলাম? সমিত লবণ। তুমি বলবে এই লবণের কোনো অস্তিত্বই নেই, দ্যার ইজ নো এক্সিস্টেন্স অফ দিস সল্ট। কেন? রিপ্লেসেবল, ম্যাক্সিমাম রিপ্লেসেবল হাইড্রোজেন ইজ 2। তাহলে এখানে 3টে রিপ্লেস হয়ে গেছে, যেটা সম্ভব না। দেখো তোমাদের আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছি বলে বেসিসিটির চার্টটা দিতে পারলাম না। আমি তোমাদের স্কুলের গ্রুপে ছেড়ে দিয়ে ওর সঙ্গে নিচে চার্টটা পোস্ট করে দেব। আর আমি ভিডিওটাকে লেন্দি করলাম না।
বেসিসিটির চার্টটা দেওয়াটা খুব প্রয়োজন ছিল, কিন্তু যারা ভিডিওটা আমার স্কুলের স্টুডেন্টরা দেখছো না, বাইরের যারা দেখছো তারা তো পেলে না, সেটাও একটা সমস্যা। তাহলে বেসিসিটির চার্টটা আমি ঝটঝট করে লিখেই দিই, বরং বেশি সময় লাগবে না, শুধু চার্টটা লিখে দেবো, এইটুকুই, জাস্ট চার্ট লিখে দেবো, বোঝানোর কিছু নেই। চলছে। বেসিসিটি দেখো অ্যাসিড HCl, কটা মোট হাইড্রোজেন অ্যাটম 1, এটা 1। দেখো HCl নাম্বার অফ টোটাল হাইড্রোজেন কত, 1 1। প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 1, বেসিসিটি 1, H2SO4, HCl নাইট্রিক অ্যাসিড HNO, হাইড্রোজেন টোটাল নাম্বার অফ হাইড্রোজেন রিপ্লেসেবল হাইড্রোজেন 1, এইটা 1। এবার দেখো H2CO3, তাহলে এটা কত, 2, রিপ্লেসেবল হাইড্রোজেন 2, এটাও 2। এবার দেখো সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস 2 2 2। অক্সালিক অ্যাসিড, দিস ইজ কল্ড অক্সালিক অ্যাসিড, এই ফর্মুলা হচ্ছে H2C2O4 2 2 2। আচ্ছা, ডিসোসিয়েশনগুলো এখানে দেখালে ভালো হয়, বিয়োজন HCl H প্লাস প্লাস Cl মাইনাস, সব ডিসোসিয়েশন দেখাচ্ছি না, আমি আগে দেখিয়েছি, এইটা একটু দেখে নাও। অক্সালিক অ্যাসিড COO মাইনাস COO মাইনাস প্লাস 2H প্লাস, এইভাবে করা হয়। এইবার দেখো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা কটা, নাম্বার অফ টোটাল হাইড্রোজেন 4, কিন্তু এটা হচ্ছে 1 1। প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন 1, ক্ষারগ্রাহিতা 1, কেন, CH3COOH CH3COO মাইনাস H প্লাস, হলো। ফর্মিক অ্যাসিড 1 2, বাট এইটা 1, এটা 1, কেন, ফর্মিক অ্যাসিডে এইটা ডিসোসিয়েটেড হয়ে HCO মাইনাস H প্লাস করে। আর বাকিগুলো তো বললাম, H3PO4 3 3 3, HPO3 3 2 2, H3PO2 3 1 1। এইটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে চারটা দিয়ে দিলাম। এবার দেখো এই তিনটে যে রেড কালার দিয়ে করেছি, স্ট্রাকচারগুলো দেখো, স্ট্রাকচারগুলো দেখলে বুঝতে পারবে, স্ট্রাকচারগুলো দিয়ে বলে দিই। H3PO4, এটা হচ্ছে H3PO4, এইটা এইটা H3PO, এটা কত, H3PO। এখানে দেখো নাম্বার অফ OH group is equal to basicity, তাহলে এটা নাম্বার অফ OH গ্রুপ কটা, নাম্বার অফ OH গ্রুপ 3টে,
এখানে নাম্বার অফ ওয়েজ গ্রুপ কটা? দুটো। এখানে নাম্বার অফ ওয়েজ গ্রুপ কত? একটা। সেই জন্য, কারণ এই বিয়োজন হলে, জলীয় দ্রবণের বিয়োজন হলে এই বন্ডগুলো ভেঙে যায়, এই বন্ডগুলো ভেঙে যায়। তাহলে কটা এইচ পাবো? দেখো এটার বিয়োজনে কি পাচ্ছি আমরা? এইটার বিয়োজনে পাই 3H প্লাস প্লাস PO4 3 মাইনাস, এই একটা H প্লাস একটা H প্লাস একটা H প্লাস। তাহলে এটার বিয়োজনে কি পাবো? 2H প্লাস প্লাস HPO3 2 মাইনাস। কোনটার? এইটা আর এইটা, যেন দুটো পাচ্ছি। দেখো 2H প্লাস, দুটো OH বল। এটার বিয়োজনে কি হয়? H প্লাস প্লাস H2PO2 মাইনাস। দেখো এইটা একটা ভেঙে যাচ্ছে, ভেঙে একটা H প্লাস করছে। তাহলে নাম্বার অফ H প্লাস ইকুয়াল টু নাম্বার অফ বেসিসিটি, আর দ্যাট ইজ নাম্বার অফ বেসিসিটি ইকুয়াল টু নাম্বার অফ ওয়েজ। থ্যাংক ইউ, এই পর্যন্ত রইল। ভিডিওটা ভালো করে দেখবে আশা করব। ঠিক আছে, ওকে।